বহরমপুরের পরিস্থিতি খুব একটা ভালো না। আমরা যে বহরমপুরবাসী, আমরা প্রতিদিন যাতায়াত করি, উঠা বসা করি, স্বাস্থ্যের ব্যবস্থা একবারে বেহাল এবং যে প্রশাসনিক ব্যবস্থাও খুব একটা ভালো না। অনেকদিন অধীর রঞ্জন চৌধুরী ছিলেন এই জেলার সাংসদ বহরমপুরের, ফলত ইউসুফ পাঠান আসার পর কি কি কাজকর্ম কি রকম কি হয়েছে কি সেসব কোথায়? আমরা তো ভেবেছিলাম যে এই সরকার আসার পরে এগুলো করবে, থানা লেভেলে করবে, মানে 2024 এর পর আরো উন্নতি হবে। উন্নতি হবে, সে উন্নতির কোথাও লক্ষণ দেখা যাচ্ছে না। এই যে বহরমপুরের এই যে অবস্থা, মানে এই যে পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে চলে যাচ্ছে এখানে কাজ পাচ্ছে না বলে, তো এই যে একটা খারাপ পরিস্থিতি বহরমপুর বা বেলডাঙ্গা এই যে অঞ্চলগুলো জুড়ে রয়েছে, এই সাংসদ আসে বা কথা বলে বা কোনো রকম সাধারণ মানুষের কথা ভাবে? গাড়িতে গেল ব্যাস। তৃণমূলের নেতারা শুধু কাজ ঢাকা গাড়িতে আসছে আর যাচ্ছে। যাচ্ছে। এখন সামনে কে কত মসজিদ করতে পারে, কে কত মন্দির করতে পারে, হ্যাঁ আজকে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। এই যে এত বড় বড় করে তৃণমূলের ওইখানে লেখা আছে আবার জিতবে বাংলা, বড় বড় যে হোর্ডিং আছে, এই হোর্ডিং গুলোই থাকে, হোর্ডিংগুলো থাকে, ওর লোক থাকে না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বহরমপুর লোকসভা কেন্দ্রে। কিছু ঘন্টা আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এসে এইখানে সভা করে গেছে, পথসভা করে গেছে। আর ঠিক কিছু ঘন্টা ধরেই, প্রায় 48 ঘন্টা 72 ঘন্টা ধরেই এই বহরমপুরের বিধানসভা কেন্দ্রগুলিতে আগুন জ্বলছে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে। বহরমপুর লোকসভা কেন্দ্র কেমন রয়েছে? কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রের আপনি রাজনৈতিক ইতিহাসের দিকে যদি তাকান তাহলে তা দীর্ঘ এবং সমৃদ্ধ। সেখানে বামেদের নেতারা সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, তারপর অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন এই অঞ্চল থেকে দাপিয়ে রাজনীতি করেছে এবং বর্তমানে বহরমপুর কিন্তু ইউসুফ পাঠানের হাতে। 2024-এর যাকে ভোট দিয়ে সাংসদ করেছিল বহরমপুরবাসীরা, কিন্তু এই মুহূর্তে বহরমপুরের যা অবস্থা, এই মুহূর্তে বহরমপুরের পরিযায়ী শ্রমিকদের যা অবস্থা, 2024 এসেছিলেন ইউসুফ পাঠান, তারপর 25 কেটে গেছে, 26-এর বিধানসভা ভোট, ইউসুফ পাঠান একবারও আসেনি বহরমপুরে। ফলত এই মুহূর্তে কেমন আছে বহরমপুর আমরা সেটাই জেনে নেওয়ার চেষ্টা করব। ইউসুফ পাঠান 2024 সালে নির্বাচিত হয়েছিলেন সাংসদ হিসেবে, তার আগে অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘ ইতিহাস। তো অধীর রঞ্জন চৌধুরী আমলটা কেমন ছিল? মানে এখানে আপনি তো দীর্ঘদিনের বাসিন্দা, কিরকম কি উন্নয়ন হয়েছে বা কিরকম কি দেখেছেন? উন্নয়নের ক্ষেত্রে সবাই সমান। ও তখনকার দিনে উন্নয়ন ধরুন আজকে এত বছর হয়ে যাচ্ছে, একটা ইউনিভার্সিটি করতে পারলো না, হ্যাঁ, বা খুবই যে উন্নতি হয়েছে এমন কিছু ব্যাপার না, তবে যা ক্যাজুয়াল নিয়মে হয় একটা সে হয়েছে, তবে বিশেষ কিছু নয়। আর এখনো তাই, এখনো আরো খারাপ। হ্যাঁ, মানে 2024-এর পর হ্যাঁ, ইউনিভার্সিটি হলো, ইউনিভার্সিটির মাথা নাই মুন্ড নাই, হ্যাঁ, ইউনিভার্সিটির অবস্থা পড়ে আছে। ভাবতাতে একটা হওয়ার কথা, সেটাও কোনো ব্যাপার নাই, কোনো কিছু নাই। উন্নতি বলতে যেটা বোঝায় সেসব নাই। মানে এই যে একটা জেলা, একটা রাজ্যের মেরুদণ্ড শিক্ষা, তার যে একটা উন্নয়ন, সেই দিকে না না না, শিক্ষা তো শেষ। ধরুন আজকে 8,500 প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে, হসপিটাল ব্যবস্থা নেই, হসপিটালে গিয়ে 2টো বেডকে এক জায়গায় রেখে 5 জন। এখানে জেলা হসপিটালগুলোর অবস্থা কেমন বা সদর হসপিটালগুলোর অবস্থা? আপনারা গেলেও বুঝতে পারবেন যে 5টা করে বেড আইসিইউ পাওয়া যায় না, আইসিইউতে পাওয়াই যায় তাইলে হ্যাঁ, এসব হয় না। হ্যাঁ, যার ফলে হসপিটালের অবস্থাও খুব ভালো না। একটু যে উন্নত হবে, একটা অসুস্থ অবস্থায় যে লোকজন গিয়ে একটা বেড পাবে, সেসব বেডের কোনো ব্যবস্থা নেই। প্রচুর জায়গা আছে, বেড তৈরি করতে পারে, কিন্তু কোথায় উন্নতি? আজকাল তো মানুষ সব নার্সিংহোমে যাচ্ছে, হ্যাঁ, প্রচুর খরচ। এবং নার্সিংহোমে যাচ্ছে কারা? আজকে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত, এদের তো সমস্যা আছে না, এরা কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নেই এদের। হ্যাঁ, কিন্তু এখানে তো আমাদের রাজ্য সরকার ফ্রিতে স্বাস্থ্যসাথী করেছে এবং অনেক প্রকল্প করেছে স্বাস্থ্য ব্যবস্থার জন্য। সেই সব প্রকল্প কি আদৌ এই যে জেলা হসপিটালগুলোতে সেখানে ব্যবহার হচ্ছে? মানে সাধারণ মানুষ এসব সুযোগ পাচ্ছে? হসপিটাল তো সে স্বাস্থ্যসাথীর ব্যবস্থা তো নাই, অন্য ক্ষেত্রে ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানে সে স্বাস্থ্যসাথী হয়তো হয়েছে, কেউ কেউ পায়, গুরুতরভাবে অবস্থা না। আজকে যেটা ধরেন আপনার থানা হবে এগুলো, সেখানে তো সেরকম কোনো ডাক্তার নাই, রেফার হচ্ছে তো হচ্ছেই। হ্যাঁ, সমস্ত মেডিকেল কলেজে রেফার হচ্ছে, সেরকম ডাক্তারের ব্যবস্থা নাই, একটা প্যাথোলজিস্টের সিস্টেমের নাই, একটা আল্ট্রাসোনোগ্রাফি কোনো মেশিন নাই, যদি বা কোনো জায়গায় থাকে সে মেশিন খারাপ হয়ে পড়ে আছে। আল্ট্রাসোনোগ্রাফি মানে একটা গুরুত্বপূর্ণ, কারণ যারা মা, এবং আমরা ভেবেছিলাম যে এইসব বিষয়গুলো থাকবে, এইসব জিনিসগুলো থাকবে, তাহলে আজকে
থানার থেকে ডিস্ট্রিক্টে আসতে হয় না। হ্যাঁ, আজকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানেও কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নেই। তাহলে আজকে ন্যূনতম যে ইউএসজি করার মেশিন বাট অন্য কিছু মেশিনগুলো এগুলো যদি থাকে তাহলে আজকে এত ভোগান্তি হতে হয় না। কি সেসব কোথায়? আমরা তো ভেবেছিলাম যে এই সরকার আসার পরে এগুলো করবে, থানা লেভেলে করবে, মানে 2024 এর পর আরো উন্নতি হবে। উন্নতি হবে, সে উন্নতির কোথাও লক্ষণ দেখা যাচ্ছে না। আর এই আপনি ইউনিভার্সিটির কথা বললেন, স্কুলগুলোর কথা বললেন যে 8000 স্কুল, এই জেলায় স্কুলগুলোর অবস্থা কি, মানে প্রাইমারি, উচ্চ প্রাইমারি? চলছে, না চলার কিছু নাই। হ্যাঁ, চলছে। হ্যাঁ, এখন পরিসংখ্যান তো দিতে হবে না ঠিক। যে কোন জায়গায় কত শিক্ষক আছে না আছে। এখানে যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। হুম, তো পরিযায়ী শ্রমিক তো প্রচুর মানে আসছে এখানে এবং মৃত অবস্থায় তাদের পাওয়া যাচ্ছে, তো এই সমস্যা তো রয়েছে। এটা তো আছেই। হ্যাঁ, এটা তো আছেই। এখন সারা ভারতবর্ষ জুড়েই তো এই পরিস্থিতি। ধরুন, এমন একটা মানুষের মনে, এটা তো আমরা আগে দেখিনি। হ্যাঁ, কিন্তু এখন তো এমন একটা পরিস্থিতি ঘটে গেছে, সবাই একটা ধর্মের ভিত্তিতে গড়ে যাচ্ছে সবাই। হ্যাঁ, 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 কি কেন্দ্র কি রাজ্য, হ্যাঁ। মানে যেখানে হ্যাঁ। শিক্ষা নিয়ে কথা হওয়ার কথা ছিল, স্বাস্থ্য নিয়ে কথা হওয়ার কথা ছিল, সেখানে এগুলা ধর্ম নিয়ে শিক্ষা উন্নতির সঙ্গে সঙ্গে একটু পরিবর্তন হয়, সেসব তো পরিবর্তন হলো না। শিক্ষা দীক্ষাটাকেই এখন শেষ হয়ে যাচ্ছে, তাহলে উন্নতি হবে কি? সমস্ত দেখছি তো। হ্যাঁ, আজকে হসপিটাল বলুন, আর এই যে শিক্ষা ব্যবস্থা তো গেলই, তার সঙ্গে সঙ্গে এই যে একটা মানুষের মনে ধর্ম ছাড়া কোনো কথা নাই, এবং সেটা সর্বক্ষেত্রে আপামর জনসাধারণের মধ্যেও এফেক্ট হয়েছে, এমনকি রাজনৈতিক লিডারদের মধ্যে এফেক্ট হয়েছে, যার এফেক্টটা আজকে সমাজে পড়ছে। আমাদের জীবনে আমরা দেখিনি এটা, বিগত দিনে আমরা দেখিনি। স্কুল কলেজে আমরাও পড়াশোনা করেছি, সেসব দেখিনি। ইদানিংকালে সেটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা লোকের মধ্যে একটা হিন্দু মুসলিম অমুক তমুক এই জিনিসগুলো উঠেছে। যাতে যে মূল সমস্যাগুলো আমাদের সমাজের সেগুলো পেছনে চলে যাচ্ছে। একদম একদম একদম, সেগুলো সমস্ত পিছনে। এখন সামনে কে কত মসজিদ করতে পারে, কে কত মন্দির করতে পারে। হ্যাঁ, আজকে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে মন্দির আর মসজিদ। একদম 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 একই ব্যাপার। এই যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে মন্দির মসজিদের পেছনে, সেটা তো শিক্ষা ক্ষেত্রে ব্যবহার হতে পারে। হ্যাঁ, হতে পারতো, কিন্তু সেটা তো পথ দেখাবে কে? সরকার তো পথ দেখাবে, কিন্তু সেটা তো উল্টো হয়ে যাচ্ছে। সরকারও প্রতিযোগিতায় নেমেছে, মানুষও প্রতিযোগিতায় নেমেছে। রাজকোষের টাকা নিয়ে মন্দির হচ্ছে, হ্যাঁ, এসব হচ্ছে, এগুলো তো ঠিক নয়। হ্যাঁ, রাজকোষের টাকা নিয়ে যে আজকে হসপিটাল হতো, হ্যাঁ, হ্যাঁ, কি কলেজ হতো, স্কুল হতো, হ্যাঁ, আর অন্যান্য কিছু হতো, সেসব ঠিক ছিল। কিন্তু সেগুলো টাকাগুলো দিয়ে মন্দিরে গিয়ে কী হবে? আজকে সারা বিশ্বে যদি নাস্তিকের দেওয়া যায়, তো বিশ্বের বেশিরভাগ দেশে 80%, 70%, 60% এইসব নাস্তিক। সেসব জায়গায় যাচ্ছে না। আজকে ইরানের অবস্থা দেখুন। হ্যাঁ, তো সেসব জায়গায় আমাদের ভারতবর্ষে 3 থেকে 5% লোক নাস্তিক, ধর্মেই সব চলে যাচ্ছে। তাহলে উন্নতি হবে কি করে? উন্নতি হবে না। মানে ইউসুফ পাঠান এখানে আসে? আসে তো, আসে ওই যখন দরকার ইলেকশনের দিকে আসে, ইলেকশনের দিকে আসে। কোনো একটা সভা টভা হয়, কিছু একটা হয়, তখন আসে। মানে এই যে বহরমপুরের এই যে অবস্থা, মানে এই যে পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে চলে যাচ্ছে এখানে কাজ পাচ্ছে না বলে, তো এই যে একটা খারাপ পরিস্থিতি বহরমপুর বা বেলডাঙ্গা এই যে অঞ্চলগুলো জুড়ে রয়েছে, এই সাংসদ আসে বা কথা বলে বা কোনো রকম সাধারণ মানুষের কথা ভাবে? এখানে কারোর সঙ্গে কথা বলে না, সাধারণ কোনো কারোর সঙ্গে কথা বলে না। এমনি কোনো সভা টভা আসলে কি যেটা অনুষ্ঠান হলে আসে, রাস্তা দিয়ে যায়, মিছিল করতে করতে যায়, কারোর সঙ্গে কোনো কথা বলে না। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে না, মিছিল হয়ে চলে যায়। যেখানে সভা হয় সেখানে একটু সভা টভা করে চলে যায়। এখানে কারোর সঙ্গে কোনো যোগাযোগ বা কারোর সঙ্গে কোনো কথাবার্তা নেই। আর 2000, কারণ এখানে অনেকদিন অধীর রঞ্জন চৌধুরী ছিলেন এই জেলার সাংসদ বহরমপুরের, ফলত মানে ইউসুফ পাঠান আসার পর কি কি কাজকর্ম কিরকম কি হয়েছে, নাকি অধীর রঞ্জন চৌধুরী যখন ছিল তখন তো মেলা কাজই হয়েছে, এর আমলে তো কোনো কাজই আমি এখানে বহরমপুরে কোনো দেখিনি। আচ্ছা, এখনো কোনো কাজই এখনো পর্যন্ত কোনো কাজ দেখতে পাইনি। আচ্ছা, রিপুটেশন আসার পর থেকে কোনো কাজই হয় আমি দেখতে পাইনি। যা করেছে অধীর চৌধুরী, মানে এই কি কি উন্নয়ন করেছে বা কিরকম কি একটু যদি আমাদের বলেন। সব কিছু করেছে, রাস্তাঘাট, দোকান পাশার সব মার্কেট করে দিয়েছে, এখন ওখানে সেখানে যেখানে যেখানে দরকার সেগুলো সবই করে দিয়েছে। মানুষের পাশে ছিল, আছে এখনো। এখনো এই যে উনি পদে নেই কিন্তু মানুষের পাশে রয়েছে। মানুষের পাশে রয়েছে, আচ্ছা, যার দরকার হয় যায়, কথা বলে। দরকারে মানুষ এখনো অধীর রঞ্জন চৌধুরীকে পায়। বহরমপুর লোকাল তো যাই, আচ্ছা, তাছাড়া তৃণমূলের কাউরি দেখা পাওয়া যায় না। তৃণমূলের কারো দেখাই পাওয়া যায় না। কাউরি দেখা পাওয়া যায় না।
সাধারণ লোকের সঙ্গে কথা বলে না, আসেও না। তো অধিকারীর কাছে গেলে বঞ্চ তাও আশ্বাস পাওয়া যায়, আশ্বাস দেয়, আসে। এই যে এত বড় বড় করে তৃণমূলের ওইখানে লেখা আছে আবার জিতবে বাংলা, বড় বড় যে হোর্ডিং আছে, এই হোর্ডিং গুলোই থাকে। হোর্ডিংগুলো থাকে, ওর লোক থাকে না। হোর্ডিংগুলো থাকে, লাগিয়ে দেয়, কেউ আসে লাগায় দুনিয়ার, লাগিয়ে আবার চলে যায়, খুলে নিয়ে চলে যায়। কালকে তো অভিষেকের মেলায় ছিল, সব দিন রাতেবেলা খুলে নিয়ে চলে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এসেছিল রোড শো করতে আপনাদের এখানে। রস্য হয়নি তো, রোড শো হয়নি, চলে গেল তো দেখলাম। চলে গেলেন। 5টা 5:30টার দিকে গাড়ি করে সামনে দিয়ে গেল, তো হেলিকপ্টার উড়লে চলে গেল দেখলাম হেলিকপ্টারে উড়ে চলে গেল স্টেডিয়াম থেকে। সাধারণ মানুষ দেখতেই পেল না, কথাই বললো না। হাঁটিনি তো, তাকেই। গাড়িতে গেল ব্যাস। তৃণমূলের নেতারা শুধু কাজ ঢাকা গাড়িতে আসছে আর যাচ্ছে। যাচ্ছে, এই তো হচ্ছে কাজ। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এখানে পথসভা করতে, এবং এই যে আপনি এখনো সেই ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পাবেন। গোলাপ ফুল ছোড়া হয়েছিল, সেই গোলাপ ফুলও এখানে পড়ে রয়েছে। কিন্তু গোলাপ ফুলের মতো জীবনগুলো পরিযায়ী শ্রমিকদের ঝরে পড়ছে একের পর এক, এই পশ্চিমবঙ্গে কাজ না করতে পেরে তাদের বাইরে কাজ করতে গিয়ে। বহরমপুরের শিক্ষা স্বাস্থ্য বলতে শিক্ষা তো একবারে মানে তলানিতে চলে গেছে, আর স্বাস্থ্যের অবস্থা বহরমপুর শহরে খুবই খারাপ। যেমন মেডিকেল কলেজে গেলে পরে কোনো রকমের চিকিৎসা পাওয়া যায় না, 1 নম্বর। যদি কোনো পেশেন্টকে নিয়ে যাওয়া যাচ্ছে তাকে নিচে রেখে দিয়ে হচ্ছে, বেড নেই, এবং যে টিচারের উপরে পেশেন্টকে রেখে দিয়ে চিকিৎসা চলছে। কি করছে, খালি একটা আপনার ওই স্যালাইন দিয়ে ফেলে রেখে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বহরমপুরের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। বহরমপুরের পরিস্থিতি খুব একটা ভালো না। আমরা যে বহরমপুরবাসী, আমরা প্রতিদিন যাতায়াত করি, উঠা বসা করি, স্বাস্থ্যের ব্যবস্থা একবারে বেহাল, এবং যে প্রশাসনিক ব্যবস্থাও খুব একটা ভালো না। আমি একটু আগে আসছিলাম, মানুষের সাথে কথা বলছিলাম, বলছে যে ওপেন ড্রেনের যে সমস্যা, এই যে কিছু কিছু ওয়ার্ডে রয়ে গেছে, মশা হচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে রাজ্য সরকার তরফ থেকে বলা হচ্ছে যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে, এখনো কি এই ওপেন ড্রেনের সমস্যা রয়ে গেছে? ওপেন ড্রেনের সমস্যা বলতে পৌরসভা একটা গাড়ি নিয়ে এসছে, যে গাড়িতে করে ড্রেনের জলটাকে মানে তুলে ওরা অন্য জায়গায় ফেলে সেটাকে রিফাইন করছে। সেটাকে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে। এটা প্রতিদিনের সমস্যা আছেই বহরমপুরে। আর বৃষ্টি হলে পরে তো বহরমপুর ভাসে, যা পরিস্থিতি হয়ে আছে। কেন এত বছরে ড্রেনেজ সিস্টেম ঠিক করা হয়নি? মানে এত বছরে ড্রেনেজ সিস্টেম ঠিক করেছে পৌরসভা, কিন্তু যা বর্তমান যা পরিস্থিতি, তাতে বহরমপুর শহরের জল নিকাশি ব্যবস্থার অবস্থা ভালো না। এই হচ্ছে বিষয়। আপনারা 2024-এ তো নতুন সাংসদ পেয়েছেন, দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর পর। তো 2026 চলে এলে এই 3 বছরে কেমন কাজ করলেন ইউসুফ পাঠানকে ইউসুফ পাঠান বহরমপুর শহরের লোকসভা কেন্দ্রের যে উনি প্রার্থী জিতেছেন, ইউসুফ পাঠান এখানটায় কোনো রকমেরই ইউসুফ পাঠানকে দেখাই যায় না। বহরমপুরের যা পরিস্থিতি, হয়তো কোনো একটা দিদি একটা বড় প্রোগ্রাম করছে, বা এখানটায় কোনো একটা বড় মিছিল হচ্ছে বা মিটিং হচ্ছে, তখন তাকে নিয়ে আসা হয়। এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ পাঠানকে। এর আগে আমাদের মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী যথেষ্ট প্রচুর কাজ করেছে 5 বছরে, 25 বছরে প্রচুর কাজ করেছে অধীর রঞ্জন চৌধুরী। 1999 সাল থেকে উনি ছিলেন, 5 বছরের সংসদ, অর্থাৎ বর্তমান যে সংসদ তাকে এখানে দেখাই পাওয়া যায় না। এই হচ্ছে। এবং অধীর রঞ্জন চৌধুরী এখন যে সাংসদ নেই, উনি কি এখন আসেন এইখানে আপনাদের সাথে? হ্যাঁ, অধীর রঞ্জন চৌধুরী গোটা মুর্শিদাবাদ জেলায় নিয়ন্ত্রণ করছে, এবং যে অধীর রঞ্জন চৌধুরী যেভাবে খাটাখাটনি করছে মুর্শিদাবাদ জেলাবাসীর পাশে সবসময় উনি থাকার চেষ্টা করেন, বা এখনও করছেন। এটা প্রতিদিনের জন্যই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আপনাদের মুর্শিদাবাদ জেলা, হ্যাঁ, বহরমপুর, এই যে 7টা বিধানসভা কেন্দ্র, এখানে তো এই যে পরিযায়ী শ্রমিক, প্রচুর শ্রমিক তো বাইরে যায় কাজ করতে, এই বিষয়টা, হ্যাঁ, এই সমস্যার জন্য তো ধরুন প্রতিদিনের জন্য কেউ না কেউ মারা যাচ্ছে বাইরে রাজ্যে। সেখানটাতেও অধীর রঞ্জন চৌধুরী গিয়েছেন, ওখানকার প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেছেন। এই যে গতকালকে বা গত পরশু দিন বেলডাঙ্গায় যে দুর্ঘটনা, চিত্র সাংবাদিক যে আমাদের 24 ঘন্টার চিত্র সাংবাদিক মার খেলেন, তিনি সাংবাদিক হচ্ছে আমাদের ভারতবর্ষের 4র্থতম স্তম্ভ, সেই সাংবাদিককে পর্যন্ত ছাড়ছে না এখানকার বেলডাঙ্গার যেসব নতুন রাজনৈতিক দল সব তৈরি হয়েছে। এই সব বিষয় হচ্ছে, এরা হচ্ছে নিজেদের মধ্যে ঝামেলা করছে। অবশ্যই ধর্মের রাজনীতি বেশি। মুর্শিদাবাদ জেলায় যা বর্তমান যা পরিস্থিতি, কখনো হিন্দু কখনো মুসলমান, এই নিয়ে রাজনীতিটা বেশি চলছে। ধর্মের রাজনীতিটা মুর্শিদাবাদ জেলায় বেশি চলছে এখন।
এখন মানে এই বর্তমানে বর্তমানেও চলছে, গত লোকসভা ভোটেও চলেছে। গত লোকসভা ভোটে চলছে। গত লোকসভা ভোটেও চলেছে, যার জন্য অধীর রঞ্জন চৌধুরীকে হারানো হয়েছে। আচ্ছা। এই হচ্ছে বিষয়। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর লোকসভা কেন্দ্র, আপনি যদি এই কেন্দ্রের দিকে তাকান তাহলে এর রাজনৈতিক ইতিহাস দীর্ঘ। 1951 সালের পর থেকে এইখানে ত্রিদীপ চৌধুরী আরএসপি দলের সাংসদ ছিলেন এবং তারপর 1999 থেকে 2024 অবধি কংগ্রেসের গড় বলা হতো একে। এখনও কংগ্রেস এখানে শক্তিশালী, পর 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এবং 2024-এ কংগ্রেসের হাতছাড়া হয় এই লোকসভা কেন্দ্র। তারপর হাতে চলে যায় ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়াই করেন ক্রিকেটার ইউসুফ পাঠান এবং জয়ী হয়। 3 বছরে সাধারণ মানুষ বলছে যে ইউসুফ পাঠানকে আমরা দেখতে পাইনি, আমরা সাংসদকে যে সাধারণ মানুষের যে সমস্যা তার কথা শোনার জন্য পাইনি, আমরা তাকে শুধু পেয়েছি হাত নাড়তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালিতে, তাছাড়া পেয়েছি কাছে টাকা গাড়ি করে তাকে আমরা চলে যেতে দেখেছি, আমরা তাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি। ইউসুফ পাঠান সাংসদ, সোশ্যাল মিডিয়ায় আছেন, কিন্তু মাটিতে, যে মাটি থেকে তিনি সাংসদ হয়েছেন সেই বহরমপুরের মাটিতে, সেই মুর্শিদাবাদের জেলার মাটিতে সাংসদ ইউসুফ পাঠানকে সাধারণ মানুষরা পাচ্ছে না। আপনি তো তাহলে দীর্ঘদিনের বহরমপুরের বাসিন্দা? আচ্ছা, অবশ্যই। তো এই বহরমপুরের এই যে স্কুল, জেলা, স্বাস্থ্য, শিক্ষা কি কি উন্নত হলো দীর্ঘদিন দেখছেন তো? উন্নত তো আর কিছু, সেই একই দেখছি। একই দেখছেন? একই কত সাল থেকে একই দেখছেন? এটা আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি 93 সালে। হ্যাঁ, আপনি 93 সালে, মানে তারপর 99 সাল থেকে অধীর রঞ্জন চৌধুরী, মানে কংগ্রেস এখানে ক্ষমতায় এলো। সবাই একই, সবাই একই। আমার পাড়ার ওয়ার্ডেও কোনো দিন হচ্ছে না, যে আসছে সেই বলছে করে দেবো, সেই 30 বছর 40 বছর একই হয়ে আছে, একই। এখনো পর্যন্ত। তারপর তো সাংসদ আপনাদের পরিবর্তন হলো। হ্যাঁ, সাংসদের কোনো দেখা নাই, যে এমএলএ আছে তারও কোনো দেখা নাই, শুধু প্রতিশ্রুতি ভোটের আগে এই করে দিচ্ছে, করে দেবো, ব্যাস। এই ব্যাস। আচ্ছা, আপনাদের এখানে মানে আপনি যে বলছেন আপনার ওয়ার্ডে কি কি সমস্যা আছে? আমার ওয়ার্ডে সবচেয়ে বড় সমস্যা যে ড্রেন, যেটা যেটা খোলা ড্রেন, বড় ড্রেন, আচ্ছা। যেটা ডেঙ্গু মেঙ্গু বলে ওরা চালাচ্ছে, সেটাও কোনোদিন করে না। তারপরে ড্রেনের কোনো পাকার সমস্যা নাই, বছরে একবারও পরিষ্কার হয় না। আচ্ছা। এটা নিয়ে আমরা খুব সমস্যা আছে, আমরা বলেও পারিনি। তার চেয়ে বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, এবার আরও চাপ বাড়বে। আচ্ছা। এবং মানে এই যে ড্রেন পরিষ্কার, এই যে ডেঙ্গু সচেতনতা নিয়ে রাজ্য সরকার তো ক্যাম্পেইন করছে, কিন্তু পাড়ায় কোনো ক্যাম্পিং হয় না বা কাউন্সিলর যায় না। এই যে ব্লিচিং পাউডার এসে সরায় কাউন্সিলররা, ওগুলো কোনো দিন আমরা তো দেখলাম না। হ্যাঁ, কোনোদিন হলো না। না, দুর্গাপুজোর সময় একটুখানি দেয় হয়ে যায়। দুর্গাপুজোর সময় ব্লিচিং পাউডার ছড়ানো ওই মন্দিরের সামনে, মন্দিরের সামনে। আর ওয়ার্ডের ধরুন ঝাড় মার ওগুলো হয়, কিন্তু ড্রেনটা নিয়ে আমরা খুব সমস্যায় পড়ে আছি। আজ বলে না, এটা আমরা 30 বছর দেখছি, 40 বছর দেখছি। সে কংগ্রেস আমলেও যা দেখলাম, বামফ্রন্টের জামানা দেখলাম, তৃণমূলের জামানা দেখলাম এক। আর বাকি আর এই এলাকায় আর কি সমস্যা? আরে এইটুকু আমার সমস্যা আমি বললাম। আপনাদের এলাকা মানে যে ওয়ার্ডটা আছে, আমার ওয়ার্ডের সমস্যা এই সমস্যা। অন্য ওয়ার্ডে কি আছে সেটা তো বলতাম না, অন্য ওয়ার্ডের সেটা তো সেই ওয়ার্ডের যারা আছে তারা বলতাম। ইউসুফ পাঠান আসে, দেখা হয় না, আমরা দেখা হবে কি করে? সে তো আসছে, কবে আসছে কবে যাচ্ছে সেটা আমরা জানি না, শুনছে আসছে, ব্যাস। এবার আমাদের সেই সমস্যা নেই, আমাদের ব্যবসা করি, আমরা আমাদের মতন থাকি। মানে এই যে একটা গুরুতর সমস্যা, কারণ ডেঙ্গু থেকে মানে মশা থেকে তো ডেঙ্গু নানান রকম বড় সমস্যা, মানে রোগ হতে পারে। অবশ্যই সে ডেনটা এই অঞ্চলের সাংসদ, হ্যাঁ, মানে উনি কোনো রকম গুরুত্ব দেওয়া না, ওনাকে তো বলার এইটাই পায় না, আমরা স্কোপ পাই না, আপনারা স্কোপ পান না। এবং যে কাউন্সিলর তারও তো একবার বোঝা উচিত, হ্যাঁ, যাচ্ছি যাবো, এবার বললেই ধরুন ঝামেলা, এই দরকার। আচ্ছা, বলছি ভোটের সময় ড্রেনের সামনে দিয়ে ভোট প্রচারে আসে কি? হ্যাঁ, অবশ্যই। তো এই হাই ড্রেন, এইটা ধরুন রাস্তা, তখন সেখান দিয়ে র্যালি হয়, র্যালি হচ্ছে, সবই হচ্ছে। বলতে হবে কে ঝামেলার মধ্যে পাকাবে, যেমন আছে তেমন থাক, সবাই আমার কষ্ট যেমন সবারই কষ্ট। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু চারিদিকে একেবারে উন্নয়নের পোস্টার। রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস এখন মসনদে রয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু হোর্ডিংগুলো, ছবিগুলো দেখানোর জন্য। রাস্তা জুড়ে একেবারে উন্নয়নের পোস্টার, উন্নয়নের পাঁচালী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিতে ভরে গেছে। এবং আমি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তাদের নিত্যদিনের যে সমস্যা,
ড্রেনেজ যে সিস্টেম সেটা খারাপ, ব্লিচিং পাউডার ছড়ানো হয় না, ওপেন ড্রেনের সমস্যা, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে যে টাকাটা বরাদ্দ সেই টাকা ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না, এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে তার ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, হসপিটালে গেলে সরকারি পরিষেবা তারা ঠিকঠাক মতো পাচ্ছে না, বেড নেই, একাধিক সমস্যা, এবং বৃষ্টি হলে জল জমে যায়। ফলত এইখানে এই যে হোর্ডিং, এই যে ফ্লেক্স বড় বড় রয়েছে রাজ্য সরকারের, উন্নয়ন কিন্তু এই ফ্লেক্সেই থমকে গেছে কার্যত বলা চলে। কারণ সাধারণ মানুষ বলছে যে উন্নয়ন আমাদের জীবনে আসেনি, আমাদের জীবনে রাজ্য সরকারের এই যে উন্নয়নের প্রতিশ্রুতি তা দিয়ে কিন্তু আমাদের কোনো রকম সাহায্য হয়নি।